আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত এইচএসসি সিলেট বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এখানে সিলেট বোর্ড 2016 সালের প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যের আলোকে ক নম্বরে বলেছে মোট অনাদায়ী পাওনা বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো অনাদায়ী পাওনা বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের এই আয় বিবরণীতে কত টাকা লিখতে হয়, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ হিসাব করতে হবে। যাই ক নম্বরে সমাধান করবো এই তথ্যের আলোকে। এটা নিয়ে যাই উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে এই সমাধান করব। ক নম্বরের উত্তর এখানে এইটুকু হচ্ছে উত্তরের অংশ, উপরেটা উদ্দীপক দেখে দেখে আমি সমাধান করব। অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের নিয়ম হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তবে অনাদায়ী পাওনা আবার লিখিত অলিখিত থাকতে পারে, দুইটা মিলেই যোগ করব আমরা। যেমন লক্ষ্য করি, প্রথমে অনাদায়ী পাওনা ছিল 2000 টাকা, সেটা লিখবো। এই অনাদায়ী পাওনা 2000 টাকা। এর সাথে আবার এই যে বছর শেষে অসম্মানিত দেনাদারের পরিমাণ কত, 42,000 টাকা। এখন অসম্মানিত দেনাদারের পরিমাণ 42,000 টাকা মানে কি? এই অনাদায়ী পাওনা 2000 টাকার মধ্যে আছে, সমন্বয় করা হয়নি। তো আমরা যখন পার্সেন্টেজ নির্ণয় করব, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা পার্সেন্টেজ নির্ণয় করব, সেই ক্ষেত্রে এই 42,000 থেকে এই 2000 বিয়োগ হবে। বিয়োগ হয়ে যা হবে তার উপরে পার্সেন্টেজ থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 2000 টাকা কেন বিয়োগ হবে, কারণ এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এখানে বলা আছে বছর শেষে অসমন্বিত দেনাদারের পরিমাণ। অসমন্বিত মানে কি? এটা সমন্বয় করা হয়নি, সমন্বয় করা হয়নি। এবার আমরা পার্সেন্টেজ কেটে আমরা পাবো সম্ভবত 2000 টাকা। 2000 যোগ করে 4000 নিচে লিখলাম। এখান থেকে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিব। এই যে পুরাতন দেয়া আছে 3000 টাকা, 4000 থেকে 3000 বিয়োগ করলে 1000 টাকা হয়। এই 1000 টাকা আমাদের অনাদায়ী পাওনা বাবদ খরচ, এবং এই 1000 টাকাকে আমাদের এই বছরের জন্য অনাদায়ী পাওনা খরচ ধরতে হবে এই বছরের জন্য। এবং এটার জন্য জাবেদা হবে, দুইটা জাবেদা হবে। আমি কিছুক্ষণ পরে জাবেদা করে দেখাচ্ছি। যাই জাবেদা করার চেষ্টা করি। এখানে অবশ্য মোট 3টা জাবেদা হবে। এই 2000 টাকা নিয়ে একটা, আর এই 1000 টাকা নিয়ে দুইটা। আমি আবারও বলি, আমাদের এই অঙ্কে মোট 3টা জাবেদা হবে। এই যে অনাদায়ী পাওনা খরচ হিসাবভুক্ত করতে হবে 2000 টাকা, ওইটা নিয়ে একটা। আর যোগ বিয়োগ করে আমরা আয় বিবরণীতে লেখার জন্য যে টাকাটা বের করে অনাদায়ী পাওনা খরচ বাবদ, ওইটা নিয়ে দুইটা। কেন হবে, কিভাবে হবে আমি দেখাচ্ছি। লক্ষ্য করি, প্রথমে জাবেদার ছক অঙ্কন করব। এই যে 2000 টাকা নিয়ে জাবেদা করব, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে 2000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কেন ক্রেডিট হবে? এটা আমরা অনাদায়ী পাওনা অবলোকন করলাম, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি কেন ডেবিট হবে, তাই না? এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এটা যে অ্যালাউন্স মেথডে আমরা যখন অঙ্ক করি, অনাদায়ী পাওনা সঞ্চিতি মেথডে যখন আমরা অঙ্ক করি, তখন অনাদায়ী পাওনাকে অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে সমন্বয় করতে হয়। তার মানে আমাদের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, সেখান থেকে এই অবলোকনটা বিয়োগ হবে, যাকে বলে সমন্বয়। এখন বিয়োগ করলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যাবে, সেজন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। আবার এই টাকাটা ফাইনালি যেহেতু এটা অনাদায়ী পাওনা হয়ে গেছে, প্রাপ্য হিসাবও কমে যাবে, তা প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে এই 2000 অনাদায়ী পাওনার পরিমাণ যেটি দেয়া আছে। একটি বিষয় বলে রাখি, এই অনাদায়ী পাওনাটা কিন্তু অলিখিত। অলিখিত হোক আর লিখিত হোক, অনাদায়ী পাওনা এর জন্য অ্যালাউন্স মেথডে জাবেদা কিন্তু সেম, একই জাবেদা। লিখিত অনাদায়ী পাওনা হোক আর অলিখিত পাওনা হোক, একই জাবেদা হবে, বিষয়টি মনে রাখবো। এইবার ওই যে আমরা যোগ বিয়োগ করে একটা টাকা বের করলাম, 1000 টাকা হলো সম্ভবত, ওইটা নিয়ে পরের দুইটা জাবেদা করব। ওটা কেন করব একটা বিষয়। এখন আমরা যদি এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা অবলোকন করার পরেও 2000 টাকা নতুন রাখতে চাই, 2000 টাকা নতুন তো ধরেছি, তাহলে আরো কত টাকা আমাকে
অতিরিক্ত অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, সেই অতিরিক্তটাই আমরা যোগ বিয়োগ করে বের করেছি, যেটি আয় বিবরণীতে বসে, যাকে আমরা অনাদায়ী পাওনা খরচ বলি এই বছরের জন্য। সেজন্য ওইটার জন্য যাবে হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে 1000 টাকা। এই 1000 টাকা কিন্তু আমরা বের করেছি, এই 1000 টাকা বের করেছি। এরপরে শেষের জাবেদাটা কি হবে? এই যে অনাদায়ী পাওনা খরচ লিখলাম, এই অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে এই হিসাবটা বন্ধ করতে হবে। তার জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। অর্থাৎ আয় বিবরণীতে যেহেতু অনাদায়ী পাওনা খরচকে লেখার মাধ্যমে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করতে হবে, তাই আয় বিবরণী ডেবিট আর এই অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট হবে। আগে ডেবিট করেছিলাম, এখন ক্রেডিট হলো। ডেবিট ক্রেডিট যে জিরো হয়ে যাবে, তাই না? খতিয়ান করলে, কিছুক্ষণ পরে খতিয়ান করে দেখাবো। যাই হোক, অনাদায়ী পাওনা খরচকে এর সমাপনী জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। টাকা সেম টাকা হবে, একই টাকা নিয়ে আমরা এই দুটো জাবেদা করি, শেষের দুটো জাবেদা। ব্যাখ্যা লিখে দিতে পারি অনাদায়ী পাওনা খরচ আয় বিবরণীতে স্থানান্তর হলো, সংক্ষেপে ব্যাখ্যা লিখেছি। তো মাত্র 3টা জাবেদা, তাই না? এটা খ নাম্বারের উত্তর হবে। এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর, তাই না? জাবেদা। তো গ নাম্বারে আমাদের কি বলেছিল? যায় আবার উদ্দীপকে যায়, উদ্দীপকের পথে কি বলেছে দেখি। গ নাম্বারে বলেছে সন্দেহজনক সঞ্চিতির খতিয়ান দেখাও, মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে একটা খতিয়ান করতে হবে, এবং আর্থিক বিবরণীতে দেনাদার থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেনাদার থেকে কিভাবে বিয়োগ করে দেখাতে হবে সেটা দেখাতে হবে। অর্থাৎ আমাদের গ নাম্বারে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে একটা খতিয়ান করব, এবং আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসেব কিভাবে লিখতে হবে চলতি সম্পদের মধ্যে সেটা দেখিয়ে দিব। যাই সমাধানের চেষ্টা করি। তো আমি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা প্রথমে প্রস্তুত করব, এই জন্য উপরে এই জাবেদার কিছু অংশ লিখে রাখলাম। ওখানে মোট যে 3টা জাবেদা করেছিলাম, সেই 3টা জাবেদার মধ্যে প্রথম 2টা জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব যুক্ত ছিল। যেমন এই যে প্রথম জাবেদাটায় অনাদায়ী পাওনা সঞ্চিতি একবার ডেবিট হয়েছে, আবার দ্বিতীয় জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট হয়েছে। সেজন্য এই খ নাম্বারের জাবেদার কিছু অংশ উপরে আমি লিখে রাখলাম। এইটা দেখে দেখে আমরা গ নং এর খতিয়ানে লেখা সুবিধা হবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এর জাবেদা থেকে লেখার আগে একটা কিন্তু ব্যালেন্স আছে, ওপেনিং উদ্বৃত্ত আছে, প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, যেটি ব্যালেন্স বিডি বলে আমরা ক্রেডিট দিকে লিখবো। সম্ভবত 3000 ছিল প্রশ্নে। অনাদায়ী পাওনা সঞ্চিতির পুরাতন যেটা প্রারম্ভিক 1 তারিখের যে উদ্বৃত্ত, সেটা 3000 টাকা এখানে লিখবো। এরপরে বাকিটা জাবেদা দেখে তুলবো। জাবেদা প্রথমে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে তারিখ লিখবো, প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো খতিয়ানের নিয়ম অনুযায়ী। এবার ক্রেডিট ছিল 3000, ডেবিট হলো 2000, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট দিক বেশি 1000 টাকা, এখানে 1000 টাকা লিখবো। পরের জাবেদাটা আবার বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তো অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায়ী পাওনা খরচ, আর অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখবো, কারণ এই ক্রেডিট হয়েছে জাবেদায়, সেজন্য ক্রেডিট দিকে টাকা লিখবো। এখন ডেবিট ক্রেডিট ছিল 2000, আবার ক্রেডিটে 1000 টাকা ছিল, আবার ক্রেডিটে আসলো 1000, ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে 2000। এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান করতে বলেছিল। আমরা চলমান জের ছকে করলাম, ইচ্ছে করলে টি ছকে তোমরা করতে পারো, সমস্যা নেই, তবে চলমান জের ছকটা সহজ। আবার আমরা এই বাকিটুকু করব। গ নাম্বারের বাকিতে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল, তো আংশিক করব, সম্পূর্ণ করব না, এবং উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম। ওইটা দেখে দেখে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো আর্থিক অবস্থার বিবরণী মানে আমরা জানি একটা ব্যাপক কিছু, সম্পদ লিখতে হয়, দায় লিখতে হয়, মালিকানা সত্ত্ব লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়, তাই না? কিন্তু এইখানে মূলত আর্থিক অবস্থার বিবরণীতে শুধুমাত্র দেনাদার বা প্রাপ্য হিসাবটা চলতি সম্পদের মধ্যে কিভাবে উপস্থাপন করতে হবে সেটা দেখাতে হবে। তার জন্য প্রথমে লিখবো চলতি সম্পদ। এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে প্রথমে দেনাদার লিখবো বা প্রাপ্য হিসাব লিখবো। দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব, 42,000 টাকা। এখান থেকে প্রথমে যে অনাদায়ী পাওনার পরিমাণ বাদ দিব 2,000 টাকা, অনাদায়ী পাওনা 2,000 টাকা বিয়োগ করে আমাদের থাকবে সম্ভবত 40,000 টাকা। এবার এখান থেকে আবার এই অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% হিসেব করে যেটা হয়েছিল নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%
সম্ভবত ক নাম্বারে না কোথায় যেন বের করেছিলাম আমরা। এর উপরে 5% কাটলে 2,000 টাকা হয়। 40,000 থেকে 2,000 টাকা বিয়োগ করে 38,000 টাকা হবে, এর নিচে ডাবল দাগ হবে। অর্থাৎ অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব কিভাবে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করবো সেটা দেখাতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিন্তু নতুনটা বিয়োগ হবে। পুরাতন আছে 3,000, নতুন আছে 2,000, তো নতুনটা বিয়োগ হবে, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।